সবাইকে ধন্যবাদ। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হলো বামনত্ব বা ডোয়ার্ফিজম। শারীরিক দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কম হলে সাধারণভাবে এই অবস্থাকে বামনত্ব বলে। 1900 সালের পূর্ব পর্যন্ত বামনত্বের যে শ্রেণীবিভাগ চালু ছিল তা রোগ নির্ণয়ে চিকিৎসককে ভুল পথে চালিত করত। ওই সময়ে পূর্ব পর্যন্ত বামনত্বের সম্ভাবনা এবং এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের সমস্যার সম্বন্ধে কোনো নির্দিষ্ট ও গ্রহণযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। এই বিষয়ে ক্রমাগত গবেষণা বৃদ্ধি পাওয়ায় এবং রোগ নির্ণয়ের পদ্ধতিগত মানোন্নয়নের ফলে বর্তমানে বামনত্বের বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস করা সম্ভব হয়েছে। বর্তমানে চিকিৎসা পেশায় জড়িত ব্যক্তিরা এই সমস্যার সঙ্গে জড়িত প্রায় 200টি শর্ত বা ফ্যাক্টরকে লক্ষ্য করেছেন। এদের মধ্যে অর্ধেক সংখ্যক শর্ত নির্দিষ্ট এবং বাকি অর্ধেক ব্যক্তি বিশেষে বা পরিবার বিশেষে লক্ষিত হয়। সমস্ত ধরনের বামনত্বের মধ্যে অর্ধেক সংখ্যক হল অ্যাকন্ড্রোপ্লাসিয়া ধরনের। অ্যাকন্ড্রোপ্লাসিয়া ACHONDROPLASIA। পৃথিবীতে প্রায় 5 লক্ষ ব্যক্তির দৈহিক উচ্চতা 5 ফিটেরও কম এবং প্রায় 5 লক্ষ শিশু শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছে। অর্থাৎ পরিণত বয়সে ব্যক্তির দৈহিক উচ্চতা 4 ফিট 10 ইঞ্চি বা 145.4 সেন্টিমিটারের কম হলে ওই ব্যক্তিকে আমরা বামন বলে আখ্যায়িত করতে পারি। প্রায় 3% বয়স্ক মহিলার শারীরিক দৈর্ঘ্য 4 ফুট 11 ইঞ্চির নিচে এবং 3% বয়স্ক পুরুষের শারীরিক দৈর্ঘ্য 5 ফুট 4 ইঞ্চির নিচে। তবে অধিকাংশ প্রকারের বামনের আয়ুকাল, বামন মানে ডোয়ার্ফ, তার আয়ুকাল এবং বুদ্ধি স্বাভাবিক, যদিও কোনো কোনো প্রকারের বামনত্ব যথেষ্ট ক্ষতিকারক অথবা গুরুতর মাত্রায় বৌদ্ধিক অক্ষমতার কারণ হিসাবে স্বীকৃত। ইতিহাসে প্রাচীনকাল থেকে অদ্যাবধি বামনদের দেখা গেছে। সুতরাং জনসংখ্যায় বামনত্ব একটি সাধারণ ঘটনা। প্রাচীন ইতিহাসে বিশেষত ইজিপ্টে বামনদের বিশেষ সমাদর ছিল। কোনো কোনো রোম সম্রাটও যথেষ্ট মর্যাদা দিয়ে বামনদেরকে রাজসভায় সভাসদ হিসাবে গ্রহণ করতেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে বুদ্ধি পরামর্শ গ্রহণ করতেন। মধ্যযুগেও রাজপরিবারে এদের এই সম্মান ছিল। 19বিংশ শতাব্দীতেও রাশিয়া এবং সুইডেনে বামনদেরকে রাজপরিবারে গ্রহণ করার বিষয়ে জানা যায়। তুলনামূলক শারীরবৃত্তীয় বামনত্ব অর্থাৎ কম্পারেটিভ ফিজিওলজিক্যাল ডোয়ার্ফিজম এক বা একাধিক কারণে ঘটে থাকে। আমাদের সেই বিষয়টি নিয়েও জানতে হবে। 1 নম্বর, ক্রোমোজোমের অস্বাভাবিকতাজনিত বামনত্ব, যেমন
টার্নার সিনড্রোম। 2 নম্বর, হরমোনের ক্ষরণ স্বাভাবিকের তুলনায় কম হলে, যেমন পিটুইটারি থেকে সোমাটোট্রপিক হরমোন বা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কম হলে সেখান থেকেও বামনত্ব হয়। 3 নম্বর, পিটুইটারি বামনত্ব সিনড্রোম। 4 নম্বর, গৌণ বৃদ্ধি ঘটতে না পারার কারণে বামনত্ব, যেমন বৃক্কের কার্যকারিতা নষ্ট হলে অথবা কিছু কিছু টেরাটোজিন বা পরিবেশগত বিষাক্ত পদার্থ বা বিষক্রিয়া শিশুর শরীরে প্রবেশ করলে। 5 নম্বর, দীর্ঘদিন যাবৎ শরীরে অপুষ্টিজনিত বামনত্ব। 6 নম্বর, বংশগত বামনত্ব, যখন শিশুর পিতামাতার শারীরিক দৈর্ঘ্য কম হওয়ার কারণে শিশু বামন হয়। উল্লিখিত সমস্ত প্রকারের বামনদের শরীর বিভিন্ন অঙ্গের মধ্যে একটি আনুপাতিক সামঞ্জস্য রয়েছে। এই ধরনের বামনত্বের উদাহরণ শিকেল সিনড্রোম, হ্যালারম্যান স্টেরিফ সিনড্রোম এবং লেপ্রিচেনসিয়াম আর পিগমিজ এটসেট্রা। আবার কোনো কোনো ধরনের বামনদের মধ্যে নির্দিষ্ট আনুপাতিক শারীরিক গঠন থাকে না, এদের বলে স্কেলিটাল ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া বামন আবার প্রায় 100 প্রকারের। এগুলি বংশগতভাবে বাহিত একক জিন, বিপাকগত সমস্যা অথবা অজ্ঞাত কোনো কারণে এই ধরনের বামন হয়। ডিসপ্লাসিয়া ধরনের বামন আবার অঙ্গ প্রত্যঙ্গের ছোট গঠন অথবা ছোট দৈহিক গঠন বিশিষ্ট হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই বামনত্ব বংশগত, যদিও কিছু সংখ্যকের বামনত্ব জিন মিউটেশনের ফলে ঘটে। এই ধরনের বামনত্ব দেখা যায় কোন ধরনের? জিন মিউটেশনের ফলে যে বামনত্ব দেখা যায় সেগুলিকে আমরা দেখতে পাই অ্যাকন্ড্রোজেনিসিস, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, ক্যাম্পটোমেলিক ডিসপ্লাসিয়া, ডায়াস্ট্রোফিক ডিসপ্লাসিয়া এবং হাইপোকন্ড্রোপ্লাসিয়া ইত্যাদিতে। সমস্যা চিহ্নিত করতে একাধিক বিশেষজ্ঞের প্রয়োজন, যেমন জিন তত্ত্ববিদ, এন্ডোক্রিনোলজিস্ট, অর্থোপেডিস্ট, হরমোন পরীক্ষা, এক্স রে, ক্রোমোজোমের বিশ্লেষণ ইত্যাদি প্রক্রিয়ার দ্বারা আমরা কারোর মধ্যে বামনত্ব রয়েছে কিনা সেটাকে নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারি। প্রথম হচ্ছে অ্যাকন্ড্রোজেনিসিস। এই ধরনের বামনত্ব খুবই কম ব্যক্তিতে লক্ষ্য করা যায়। এই সিনড্রোমটি ক্ষতিকারক। এদের মাথার আয়তন শরীরের মোট আয়তনের প্রায় 40%। এদের অস্থির বিকাশ, অস্বাভাবিক দেহ এবং হাত ও পা অস্বাভাবিক ছোট আকৃতির হয়। জন্মের সময়ে এদের দেহের সর্বাধিক উচ্চতা 1 ফুট হয়। অধিকাংশ শিশু জন্মেই মারা যায় অথবা জন্মের পর মাত্র কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে। সারা পৃথিবীতে এ ধরনের বামন বিশিষ্ট শিশু প্রায় প্রতি 100টি জন্মানো শিশুর মধ্যে সারা পৃথিবীতে এ ধরনের প্রায় 100টি মাত্র শিশুর জন্মের কথা জানা গেছে অ্যাকন্ড্রোজেনিসিস প্রকারের। যদিও মাথার আকৃতি প্রকৃতপক্ষে স্বাভাবিক থাকে, কিন্তু শরীরটি অস্বাভাবিক ছোট দৈর্ঘ্যের হওয়ায় মাথাটিকে আনুপাতিকভাবে অতিরিক্ত বড় দেখায়। এদের চওড়া কপাল, মুখ ফোলা, নাক এবং নাকের ছিদ্র অস্বাভাবিকভাবে বসানো, মুখটি ছোট, কান দুটি স্বাভাবিক অবস্থানের তুলনায় নিচের দিকে বসানো এবং ভোঁতা, গলায় চামড়ার ভাঁজ থাকায়
মনে হয় যেন মাথাটি দেহখণ্ডকের উপরে বসানো। বক্ষদেশ অতিরিক্ত ছোট এবং পেটটি আনুপাতিক হারে অতিরিক্ত বড়। হাত পাগুলি অতিরিক্ত ছোট। মেরুদণ্ডে অস্থির গঠন প্রায় অনুপস্থিত। হৃদযন্ত্র এবং শ্বাসতন্ত্রের গঠনগত ত্রুটি লক্ষ্য করা যায়। অ্যাকন্ড্রোজেনেসিস বিশিষ্ট বামন আবার বিভিন্ন প্রকারের হতে পারে। তরুণাস্থি পরীক্ষা, এক্স রশ্মির ব্যবহার, জৈব রাসায়নিক এবং আণবিক পরীক্ষার মাধ্যমে এই সিনড্রোমটিকে চিহ্নিত করা সম্ভব। প্রথম প্রকারের অর্থাৎ হাউস্টন হ্যারিস ফর্মের উল্লিখিত সিনড্রোমটির কারণ দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিন। দ্বিতীয় প্রকারের অর্থাৎ ফ্র্যাকারো যে সিনড্রোমের জন্য দায়ী পূর্বে উল্লিখিত জিনের মিউটেশন। তৃতীয় প্রকারের অর্থাৎ ল্যাঙ্গার স্যালডিনো টাইপ সিনড্রোম ঘটে দেহের 12 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে উপস্থিত টাইপ 2 কোলাজিন জিনের মিউটেশনের ফলে। এই জিনটি দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ একটি প্রকট জিন বলে বর্তমানে জানা গেছে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্স রশ্মি প্রয়োগ দ্বারা এই সিনড্রোমটিকে চিহ্নিত করা যায়। ফ্র্যাকারো ফর্মকে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং পদ্ধতিতে আমরা চিহ্নিত করতে পারি। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং আমি জেনেটিক কাউন্সেলিং পর্যায়ে আলোচনা করেছি দীর্ঘভাবে। দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, যে বামনত্ব সম্বন্ধে সর্বাধিক জানা গেছে এবং সর্বাধিক সংখ্যায় যে বামনদেরকে দেখা যায় তা হলো অ্যাকন্ড্রোপ্লাসিয়া। এই ধরনের বামনদের দেহখণ্ডকের উচ্চতা স্বাভাবিক, কিন্তু হাত এবং পা আনুপাতিক হারে অতিরিক্ত ছোট, কিন্তু মাথাটি অতিরিক্ত বড়। ইতিহাসেই এই বিশেষ ধরনের বামনদের সম্বন্ধে বলা হয়েছে। ইজিপ্টে ফারাওরা এই বিশেষ ধরনের বামনদের সমাদর করতেন এবং সভাসদ করে রাখতেন। রোম সাম্রাজ্যেও এদের বিশেষ সমাদর ছিল। পায়ের উরু এবং হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত হিউমেরাস অস্থি এদের সবচেয়ে ছোট হয়। এদের কপাল বিস্তৃত, নাকের দুটি ছিদ্রের মধ্যবর্তী প্রাচীরটি বসানো এবং চোয়ালটি বেরিয়ে থাকে। দাঁতগুলির নির্দিষ্ট কোনো সজ্জা থাকে না, বরঞ্চ খুবই ঘনিষ্ঠভাবে একত্রে থাকে এবং উপরের ও নিচের দাঁতের উলম্ব সারিও ঠিক থাকে না। মাথার খুলিটিকে কিছুটা চারকোনা দেখায়। মেরুদণ্ডের ঊর্ধ্বাংশটি সোজা, কিন্তু নিম্নাংশ বাঁকানো, লাম্বার লর্ডোসিস। পাগুলি প্রায়শই ধনুকের ন্যায় বাঁকানো, অর্থাৎ জেনু ভেরাম। পায়ের পাতা ভিতরের দিকে নির্দিষ্ট বিন্দুর অভিসারী হয়, অর্থাৎ ট্যালিপেস ভার্স। হাতের আঙুলগুলি ছোট এবং মোটা, কনুইকে পুরোপুরি প্রসারিত করতে পারে না। হাতের আঙুলগুলি অস্বাভাবিকভাবে সজ্জিত থাকে, দেখলে মনে হয় 3 শ্রেণীর আঙুল আছে, অর্থাৎ ট্রাইডেন্ট হ্যান্ড। 4 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুতে অবস্থিত ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 3 বা সংক্ষেপে FGFR3 এর জন্য দায়ী জিনের মিউটেশনের ফলে এইরূপ বামনত্ব হয়। সাধারণত পিতামাতার বয়স এই সিনড্রোমটির জন্য দায়ী বলে জানা গেছে।
এই সিন্ড্রোমটির জন্য দায়ী জিনটি হল দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রকট জিন, যদিও 80% ক্ষেত্রেই মিউটেশন এই সিন্ড্রোমের জন্য দায়ী বলে জানা গিয়েছে। প্রতি 40,000 জন্মগ্রহণ করা শিশুর মধ্যে একজন এই ধরনের হয়, যদিও বামনদের মধ্যে অর্ধেক এই বিশেষ ধরনের। সারা বিশ্বে প্রায় 65,000 এই সিন্ড্রোম বিশিষ্ট বামন রয়েছে। যদিও এই সিন্ড্রোমটি জন্মের পরই চিহ্নিত করা যায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সমস্যাটি প্রকট হতে থাকে। বুদ্ধি স্বাভাবিক হয়, কিন্তু ছোট অঙ্গজনিত শারীরিক সমস্যার জন্য দেহের বিভিন্ন ধরনের বিকাশ পিছিয়ে যায়। এই সমস্ত শিশুদের বাল্যকালে মধ্যকর্ণ সংক্রামিত হওয়ার প্রবণতা থাকে, যা উপযুক্ত চিকিৎসা ছাড়া শিশুর শ্রবণ ক্ষমতা নষ্ট করে দিতে পারে। এই ধরনের বামন পুরুষদের দৈহিক গড় উচ্চতা 52 ইঞ্চি অর্থাৎ 132 সেন্টিমিটার এবং মেয়েদের 48 ইঞ্চি অর্থাৎ 123 সেন্টিমিটার। এদের মধ্যে ওবেসিটি বা মোটা হওয়ার প্রবণতা থাকে এবং 50%-এর কোনো না কোনো স্নায়বিক বা মেরুদণ্ডের জটিলতা থাকে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা এই সিন্ড্রোমের পূর্বাভাস দেওয়া যায়। এই ধরনের সিন্ড্রোম বিশিষ্ট শিশুদের সিজার অপারেশন দ্বারা প্রসব করানো অত্যন্ত প্রয়োজন। যদি বাবা মা দুজনেই অ্যাকন্ড্রোপ্লাস্টিক হন, তাহলে দুজনেই একই ধরনের জিন শিশুকে দেন, ফলে হোমোজাইগাস জিন সজ্জা বিশিষ্ট শিশু ক্ষতিকর অ্যাকন্ড্রোপ্লাসিয়া শিকার হয়। তৃতীয়ত, ক্যাম্পটোমেলিক ডিসপ্লাসিয়া সিএমডি বা ক্যাম্পলোমেলিক ডোয়ার্ফিজম। ক্যাম্পলোমেলিক ডোয়ার্ফিজম এই ধরনের বামনত্ব প্রায় বিরল। শিশুর জন্মকালেই এই সমস্যাটির চিহ্নিতকরণ সম্ভব। জন্মগতভাবে শিশুর পা দুটি ধনুকের ন্যায় বেঁকে থাকে। অর্থাৎ ক্যাম্পোমেলিয়া বলতে অঙ্গের বেঁকে যাওয়াকে বোঝায়। এটা ব্র্যাকেটে বলছি। বুকের পাঁজরার গঠন ও বস্তিদেশ ত্রুটিপূর্ণ হয় এবং মুখমণ্ডলে বৈশিষ্ট্যপূর্ণ অস্বাভাবিকতা থাকে। হাতের হাড়গুলি খুব কম ক্ষেত্রেই ধনুকের ন্যায় বাঁকা হয়, কিন্তু হাড়গুলি আকৃতিতে সামান্য ছোট হয়। মাথার খুলিটি বড়, মুখমণ্ডল চ্যাপ্টা এবং ছোট ছোট চোয়াল অর্থাৎ মাইক্রোগ্ন্যাথিয়া। চোখ দুটি স্বাভাবিক অবস্থান থেকে অনেকটা দূরে, অর্থাৎ এখানে নয়, চোখটা এরকম জায়গায়, এখানে নয়, চোখটা আরেকটু পিছিয়ে স্বাভাবিক অবস্থান থেকে দূরে বসানো থাকে, যাকে আমরা বলছি হাইপারটেলোরিজম। চুলগুলি অবিন্যস্ত এবং কখনো কখনো কাটা তালুও থাকে, ক্লেফট প্যালেট। বুকের পাঁজরার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকে এবং বক্ষদেশটি আকৃতিতে ছোট হয়। প্রায়শ জন্মের ঠিক পরেই শিশুর মৃত্যু হয়। মৃত্যুর অন্যতম কারণ ছোট বক্ষ গহ্বরজনিত শ্বাসক্রিয়ার অস্বাচ্ছন্দ্য। পূর্বে এই বামনত্বের কারণ হিসাবে দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিনকে দায়ী করা হতো, কিন্তু বর্তমানে প্রমাণিত যে দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রকট জিন এই ধরনের অস্বাভাবিকতার জন্য দায়ী। 17 নম্বর দেহ ক্রোমোজোমে উপস্থিত SOX9 জিনটির, যেটি যৌনতা নির্ধারক জিন, মিউটেশন দ্বারা এই অস্বাভাবিকতা আসে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি পদ্ধতিতে এই অস্বাভাবিক অবস্থাকে চিহ্নিত করা সম্ভব। নেক্সট টাইপ হচ্ছে ডায়াস্ট্রোফিক ডিসপ্লাসিয়া
বা ডায়াস্ট্রোফিক ডিসপ্লাসিক ডোয়ার্ফিজম। এই বিশেষ ধরনের বামনদের হাঁটু, গোড়ালি এবং কোমরের অস্থিসন্ধির স্থায়ী বক্রতা ঘটে, যদিও বিভিন্ন রোগীর ক্ষেত্রে সমস্যার প্রকাশ বিভিন্নভাবে হয়ে থাকে। এই সকল বামনদের পায়ের গঠন জন্মগতভাবেই বিকৃত ক্লাব ফুট। হাতের গঠনে অস্বাভাবিকতা থাকে, অন্যান্য অস্থিসন্ধিতেও কিছু ত্রুটি দেখা যায়। হাতের আঙুলগুলি ছোট, চওড়া এবং নাড়াতে অসুবিধা হয়। প্রায় 25% রোগীর কাটা তালু থাকে এবং জন্মগতভাবে অস্থিসন্ধির স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায়। অধিকাংশ ক্ষেত্রে জন্মের পর শিশুর কানের তরুণাস্থির সিস্ট ফুলে গিয়ে ফুলকপির ন্যায় কানের কলিফ্লাওয়ার ইয়ার গঠন হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই শিশুর শ্রবণ ক্ষমতা নষ্ট হয় না। অল্প বয়স থেকেই মেরুদণ্ড বেঁকে যায়, লাম্বার লোডোসিস। বয়স বৃদ্ধির সাথে সাথে মুখের গঠন বৈশিষ্ট্যপূর্ণ হয়। নাকের নিচ থেকে উপরের ঠোঁট পর্যন্ত গভীর খাঁজ তৈরি হয় এবং চোয়াল চারকোনা আকৃতি বিশিষ্ট হয়। জন্মগত অস্থিসন্ধি বিচ্যুতির কারণে হাঁটা চলায় অস্বাভাবিকতা দেখা যায়। বিশেষ করে শিশু আঙুলের উপর ভর করে হাঁটবার চেষ্টা করে। বক্ষদেশের মেরুদণ্ডে স্কলিওসিস হতে পারে। মেরুদণ্ডের কশেরিকায় অস্বাভাবিকতার কারণে ব্যক্তির স্নায়বিক সমস্যাও হতে পারে। ল্যারিংসের বিকাশ ত্রুটিপূর্ণ হওয়ায় কণ্ঠস্বর অত্যন্ত কোমল বা ঘোড়ার ন্যায় হতে পারে। বুদ্ধিমত্তা স্বাভাবিক হয়। পুরুষের ক্ষেত্রে গড় উচ্চতা 125 সেন্টিমিটার, প্রায় 49 ইঞ্চি। দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিন এই অস্বাভাবিকতার জন্য দায়ী। 5 নম্বর দেহ ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে উপস্থিত ডিএসটি জিনের মিউটেশন ঘটে, এই অস্বাভাবিকতা আসে। গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করে গর্ভস্থ ভ্রূণে আংশিকভাবে এই অস্বাভাবিকতাকে চিহ্নিতকরণ সম্ভব। নেক্সট টাইপ হচ্ছে হাইপোকন্ড্রোপ্লাসিয়া। এই বিশেষ ধরনের বামনত্ব কঙ্কালতন্ত্রের ত্রুটির কারণে হয়। এই ধরনের শিশুদের জন্মকালীন ওজন কম থাকে। মাথাটিকে স্বাভাবিক বলে মনে হলেও কপালটি বিস্তৃত। জন্মের পর 2 থেকে 6 বৎসর পর্যন্ত শিশুর বামনত্বকে বোঝা নাও যেতে পারে। স্বল্প মাত্রায় আক্রান্ত ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই চিহ্নিত করা যায় না। এদের শরীর মোটা, দেহখণ্ডকটি তুলনামূলকভাবে লম্বা এবং অঙ্গগুলি দৈর্ঘ্যে ছোট। অনেক ক্ষেত্রেই ব্যক্তি হাতের কনুইটিকে পুরোপুরি প্রসারিত করতে পারে না। হাত এবং পায়ের পাতা ছোট এবং চওড়া। শরীরের নিম্নাঙ্গ সামনের দিকে ধনুকের ন্যায় বাঁকা বা বোলেট হতে পারে, কিন্তু প্রায়শই বয়সের সাথে সাথে এই অস্বাভাবিকতা কমে যায়। পেটটি সামনের দিকে সামান্য স্ফীত হয়ে থাকে এবং ব্যক্তির লাম্বার লোডোসিসও থাকতে পারে। বয়স বাড়বার সাথে সাথে অস্থিসন্ধি এবং পিঠে যন্ত্রণা হতে থাকে। আয়ু স্বাভাবিক। 10% ব্যক্তি স্বল্পমাত্রায় মানসিক অক্ষম হয়। এদের দেহের গড় উচ্চতা 51 ইঞ্চি অর্থাৎ 130 সেন্টিমিটার থেকে 57 ইঞ্চি অর্থাৎ 145 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটি একটি দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত সিন্ড্রোম। এই অস্বাভাবিকতার জন্য দায়ী জিনের নতুন মিউটেশনের ফলে এই ধরনের অক্ষমতার সৃষ্টি হয়। পরের টাইপ হচ্ছে সিকল সিন্ড্রোম বা বার্ড হেডেড ডোয়ার্ফিজম। 1960 সালে
আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ মেডিসিনের অধ্যাপক হেলমুট পিজি সেকল 1900 থেকে 1961 তার জীবনকাল এই অস্বাভাবিকতাকে অর্থাৎ বার্ড হেডেড সিনড্রোমকে তিনি প্রথম নির্দিষ্টভাবে ব্যাখ্যা করেন বলে এটি সিকেল সিনড্রোম নামে পরিচিত। কেমন? হেলমুট পিজি সিকল তার নাম অনুসারেই সিকেল সিনড্রোম বলে পরিচিত। এই অস্বাভাবিকতার প্রধান বৈশিষ্ট্যগুলি হল জন্মকালীন ওজন হ্রাস, বামনত্ব, অস্বাভাবিক ছোট মাথা যাকে বলি মাইক্রোসেফালি, বড় বড় চোখ, বড় নাক, নাকের উপরিভাগে পাখির ঠোঁটের ন্যায় প্রসারিত গঠন, সরু মুখ, ঠোঁট ছোট আকৃতি, মস্তিষ্ক, বিকৃত পায়ের গঠন, বাঁকানো মেরুদণ্ড স্কলিওসিস, হাতের বুড়ো আঙুলের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় কম, উরুদেশের হাড়ের মাথাটি হিপ সকেট থেকে বিচ্যুত থাকে, মূত্র জননতন্ত্রের গঠন অস্বাভাবিক, স্ট্রাসবিসমাস এবং মানসিক অক্ষমতা। আয়ু স্বাভাবিক। এই ধরনের সিনড্রোম বিশিষ্ট শিশু বন্ধুত্বপূর্ণ এবং সুন্দর স্বভাবের হয়, তবে সহজেই এরা অতি সক্রিয় বা হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে। দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিনের জন্য এই সিনড্রোম বিশিষ্ট শিশু জন্মায়। পরের টাইপ হচ্ছে হ্যালারম্যান স্টেরিফ সিনড্রোম। এই ধরনের বামনদের বয়স্ক জীবনে শারীরিক উচ্চতা সর্বাধিক 5 ফুট হয়। খুব কম ক্ষেত্রেই শারীরিক উচ্চতা 5 ফুটের বেশি হয়। পশ্চিম জার্মানির চক্ষু রোগের অধ্যাপক উইলহেলম হলারম্যান 1948 সালে এবং সুইজারল্যান্ডের চক্ষু রোগের অধ্যাপক বার্নার্ডো স্ট্রেইথ 1950 সালে এই সিনড্রোম সম্বন্ধে ব্যাখ্যা করেন। প্রায় 150টি এই ধরনের সিনড্রোম সম্বন্ধে জানা গেছে। এদের মুখমণ্ডলের অতিরিক্ত অস্বাভাবিকতাগুলি হল ছোট মাথা, 2টি চিবুক, ভ্রু, চোখের পাতার লোম এবং মাথার চুল পাতলাভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ হাইপোট্রাইকোসিস, স্বাভাবিকের তুলনায় ছোট আকৃতির চোখ বা মাইক্রোপথ্যালমিয়া, চোখে ছানি থাকে। ছানি অদৃশ্য হলেও ব্যক্তির দৃষ্টিহীন হওয়ার সংখ্যা অধিক। চোখের সাদা স্কেলা অংশটি নীল বর্ণের হতে পারে, চোখে লেন্স নাও থাকতে পারে, অর্থাৎ অ্যাফাকিয়া বা শিশুটি অ্যাফাকিক। চোখ দোলে অর্থাৎ নিস্ট্যাগমাস, স্ট্রাসবিসমাস, চোখে তারারন্ধ্রের উপর একটি পর্দা থাকতে পারে, গৌণ গ্লকোমাও থাকতে পারে। মাথা এবং মুখমণ্ডলের অস্থিগুলি স্বাভাবিকের তুলনায় ছোট হয় অথবা এই সকল অস্থির বিকাশ অসম্পূর্ণ হয়। তালুটি উঁচু এবং সরু হয়। দাঁত অনুপস্থিত, অসম্পূর্ণ বা সুগঠিত নয়। 15% ক্ষেত্রে শিশু মানসিক অক্ষম হয়, যৌনাঙ্গের পরিপূর্ণ বিকাশ ঘটে না অথবা আকৃতিতে ছোট হয়। স্ত্রী ও পুরুষ উভয়ই সমানভাবে এই সিনড্রোমে আক্রান্ত হয়। এদের শৈশবকালে মারা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এদের প্রজনন ক্ষমতা খুবই কম, খুবই সীমাবদ্ধ বা কম। শল্য চিকিৎসার দ্বারা মুখমণ্ডল এবং চোখের ত্রুটিগুলিকে সারিয়ে তোলা যায়। এই সিনড্রোমটির সঠিক কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। গর্ভাবস্থায় এই সিনড্রোমটিকে চিহ্নিতকরণ এখনও পর্যন্ত সম্ভব নয়। লেপ্রি চৌনিজম বা ডোনাহু সিনড্রোম 1954 সালে WL ডোনাহু প্রথম এই সিনড্রোমটি আবিষ্কার করেন। 19 নম্বর দেহ ক্রোমোজোমের ছোট বাহুর সঙ্গে সন্নিবদ্ধ একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশন এই সিনড্রোমটির জন্য দায়ী।
এই সিনড্রোম বিশিষ্ট শিশুরা গুরুতর মাত্রায় মানসিক এবং হাঁটা চলায় অক্ষম হয়। এদের নাকের মধ্যবর্তী সেতুটি চওড়া, বড় এবং পুরু ঠোঁট, বড় চোখ এবং কান দুটি নিচের দিকে বসানো থাকে। দেহত্বক অতিরিক্ত ভাঁজ বিশিষ্ট। জন্মকালীন ওজন কম থাকে। সাধারণত ছেলেদের ক্ষেত্রে পুংজননাঙ্গের ন্যায় এবং মেয়েদের ক্ষেত্রে ভগাঙ্কুরের ন্যায় অর্থাৎ ক্লিটোরিস এর ন্যায় স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে। হাত এবং পা লম্বা, মুখমণ্ডলে অতিরিক্ত লোম থাকে। পরের টাইপ হচ্ছে পিটুইটারি ডোয়ার্ফিজম। মানুষের মাথার খুলির এটি সম্বন্ধে আমরা সবাই জানি কম বেশি। মানুষের মাথার খুলির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা গহ্বরে পিটুইটারি গ্রন্থিটি অবস্থিত। এই গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলির জৈব রাসায়নিক হরমোনগুলি ব্যক্তির বৃদ্ধি, বিকাশ, পুষ্টি, প্রজনন ও বিপাক ক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে এবং ওই সকল ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থির সম্মুখখণ্ড থেকে যে গ্রোথ হরমোন বা বৃদ্ধিকারক জৈব রাসায়নিক অনুঘটক ক্ষরিত হয় বা সোমাটোট্রপিক হরমোন ক্ষরিত হয়, এর ক্ষরণ ব্যাহত হলে শিশু দৈহিক আকার আকৃতিতে বামন হয়, এমনকি শিশু বৌদ্ধিক প্রতিস্পর্ধীও হতে পারে। বংশগত পিটুইটারি বামনত্ব জিন দ্বারা নিয়ন্ত্রিত এবং বিভিন্ন ধরনের সমস্যার একটি সম্মিলিত রূপ। যেমন পিটুইটারি গ্রন্থির জন্মগত ত্রুটি, দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিন এবং এক্স ক্রোমোজোম সন্নিবদ্ধ প্যানহাইপোপিটুইটারি বামনত্ব ইত্যাদি। উল্লিখিত অবস্থাগুলি শিশুর 2 বছর বয়সের পরে বৃদ্ধির হার হ্রাস করে এবং ব্যক্তির রক্তের শর্করার পরিমাণ কমায় অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া, কণ্ঠস্বর তীক্ষ্ণ করে, বক্ষদেশের চারিদিকে এবং পেটে অতিরিক্ত চর্বির সঞ্চয় ঘটায়, যাকে আমরা বলি যে ট্রাঙ্কাল ওবেসিটি। চোয়াল এবং গালের হাড়গুলি ছোট হওয়ায় মুখমণ্ডলকে বিকৃত দেখায়। এর সঙ্গে যদি পিটুইটারির সম্মুখখণ্ড থেকে গোনাডোট্রফিক হরমোন অর্থাৎ জিটিএইচ ক্ষরিত না হয়, তাহলে শিশুর যৌবনাগম ঘটে না, মেয়েদের মাসিক রজঃচক্র হয় না, পূর্ণ যৌবনেও স্তন গ্রন্থির স্বাভাবিক বিকাশ এবং যৌনাঙ্গে যৌন লোমের বিকাশ ঘটে না, পুরুষের পুংজাননাঙ্গ এবং শুক্রাশয় ছোট আকৃতির হয়, দাড়ি গোঁফ হয় না। সোমাটোট্রফিক হরমোনের ক্ষরণ কম হলে থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থি প্রভাবিত হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায় এবং কোনো কোনো ক্ষেত্রে শিশু বৌদ্ধিক প্রতিস্পর্ধীও হতে পারে। পিটুইটারি বামনত্ব আবার 4 রকমের। একটি হচ্ছে ফ্যামিলিয়াল প্যানহাইপোপিটুইটারি ডোয়ার্ফিজম। এটি হচ্ছে সোমাটোট্রপিক হরমোনের অভাব ঘটলে এবং একাধিক অন্যান্য পিটুইটারি হরমোনের যেমন গোনাডোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ ইত্যাদির অভাব ঘটলে এই ধরনের বামনত্ব প্রকাশ পায়। এই ধরনের বামনত্ব অধিকাংশ ক্ষেত্রেই জিন দ্বারা প্রভাবিত নয়, যদিও দেহ ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিন ক্ষেত্রবিশেষে এই ধরনের সমস্যার জন্য দায়ী বলে চিহ্নিত। মনে করা হয় যে সার্কাসে যে সমস্ত বামনদের দেখা যায় তারা এই শ্রেণীভুক্ত। দ্বিতীয় ধরনের পিটুইটারি ডোয়ার্ফিজম, কনজেনিটাল অ্যাবসেন্স অফ দ্য পিটুইটারি। এই ধরনের বামনদের জন্মগতভাবে পিটুইটারি গ্রন্থি অনুপস্থিত থাকে, ফলে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের অভাব এদের শরীরে থাকে। এদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিনের দ্বারা এই ধরনের বামনত্ব পিতামাতা থেকে সন্তানে বাহিত হয়।
তৃতীয় ধরনের পিটুইটারি ডোয়ার্ফিজম, আইসোলেটেড HGH ডেফিসিয়েন্সি। 17 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুতে অবস্থিত জিনের মিউটেশনের ফলে এই ধরনের বামনত্ব সৃষ্টি হয়। এটি দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন এবং প্রকট উভয় প্রকারের জিন দ্বারাই পিতামাতা থেকে সন্তানের সঞ্চারিত হয়। এই বিশেষ প্রকারের বামনদের থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্রন্থির কাজ ব্যাহত না হওয়ায় এদের যৌনাঙ্গের বিকাশ স্বাভাবিক হয়। তবে প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বামনদের রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায়। ল্যারোড টাইপ পিটুইটারি ডোয়ার্ফিজম, এটি দেহ ক্রোমোজোম সন্নিবদ্ধ প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বামনত্ব। এদের শারীরিক বৃদ্ধি খুবই কম হয়, ফলে দেহের গঠন যথেষ্ট ছোট হয় এবং চিকিৎসা বিজ্ঞান সম্মত যে এদের শরীরে সোমাটোট্রপিক হরমোনের অভাব রয়েছে। আক্রান্ত ব্যক্তি গুরুতর মাত্রায় বেটিয়া আকৃতির হয়। মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গের স্বাভাবিক পরিণতি ঘটে, কিন্তু পুরুষের ক্ষেত্রে যৌবনাগম ঘটে অনেক দেরিতে। ব্যক্তি স্বল্প মাত্রায় মানসিক অক্ষমও হতে পারে। বর্তমানে পিটুইটারি জনিত বামনত্বকে জন্মপূর্ব সময়ে চিহ্নিত করার কোনো নির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়। অতএব ডোয়ার্ফিজমের বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন ধরনের ডোয়ার্ফিজম সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। যারা বিশেষ শিক্ষা বা একীভূত শিক্ষা নিয়ে গবেষণা করছেন, কাজকর্ম করছেন, বিভিন্ন ট্রেনিং কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই বিষয়ে আলোচনা করছেন, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব এই বিষয়ে আরও গভীরভাবে জানতে। অন্যথায় ওই একটু ছোট চটি বই থেকে পড়ে যে জ্ঞান আপনারা শিক্ষার্থীদের হাতে ট্রান্সফার করছেন তা প্রায়শই অতি নিম্নমানের, অসম্পূর্ণ জ্ঞান, এবং এই কারণে মানুষ বিশেষ শিক্ষার ক্ষেত্রকে অত্যন্ত নিচু চোখে দেখে। কিন্তু বিশেষ শিক্ষা এটি একেবারেই অতি উচ্চাঙ্গের গবেষণা ভিত্তিক। তাই প্রত্যেককেই বলবো তারা অন্যদেরকে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে, এই আলোচনাটি শুনতে অনুরোধ করুন, এবং প্রত্যেককে অর্থাৎ পরিচিত জনকে এই আলোচনাটা আপনারা থ্রু ফেসবুক, থ্রু হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে প্রেরণ করুন, যাতে সকলের কাছে সঠিক বিজ্ঞানসম্মত পৌঁছে যেতে পারে। আমি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড সিচুয়েশানে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখে আজ এই পর্যায়ে এটি শেষ করলাম। সবাইকে আবার নমস্কার জানাই।